তোমাদের কাছে বই আছে না? না বই না, আমারটা বই। অধ্যায়ের নাম হলো অর্থের কি মূল্য, চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা বুঝছো? আচ্ছা আসো আমরা আমাদের দশম শ্রেণীতে মানে আমাদের যেহেতু শর্ট সিলেবাসের পরীক্ষা নাকি এই অধ্যায়ে কিন্তু আমাদের পরীক্ষা কি আছে, এখান থেকে পরীক্ষা আমরা দুইটা অঙ্ক কয়টা অঙ্ক পাবো, আর দুইটা অঙ্ক 10 দুগুণে কত নম্বর 20 নম্বর। তার মানে অধ্যায়টা আমাদের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের জন্য এটা কিন্তু একটা অঙ্কের অধ্যায়, অর্থের সময় মূল্য একটা কি অঙ্কের। এখন প্রথম কথা হলো যেহেতু অধ্যায়ের নাম অর্থের সময় মূল্য, আর অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি এইটা আগে এক কথা আমরা জানি, তারপরে আমরা অঙ্কে চলে যাবো নাকি। অর্থের সময় মূল্য যেমন এখন তোমাদের কাছে যেই টাকা আছে, যার কাছে যেই টাকা আছে, বুঝো মনে করো তোমার কাছে এখন বর্তমানে 500 টাকা আছে। জাস্ট থিঙ্ক করো এই 500 টাকার একটা মূল্য আছে। 500 টাকার মূল্যটা তুমি কেমনে বুঝবা? এই 500 টাকা দিয়ে তুমি বাজারে গিয়ে খেয়াল করো, 500 টাকা দিয়ে বাজারে গিয়ে 1 কেজি গরুর মাংস তুমি কিনতে পারবে কি এখন? সে সম্ভব কিনা এখন? 500 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিনা সম্ভব? সম্ভব না। ধরে নাও 1000 টাকা দিয়ে তুমি 1 কেজি গরুর মাংস কিনলে, কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে তুমি 1 কেজি গরুর মাংস কিনলা মনে করো। এখন কিন্তু আজ থেকে ঠিক 10, 12, 15 বছর আগে তুমি কি 1000 টাকা দিয়ে গরুর মাংস কিনা লাগতো 1 কেজি? আমি নিজে 100 টাকা, 120 টাকা, 80 টাকা, 90 টাকা করে গরুর মাংস কিনছি আমি নিজে। ছোটবেলায় যখন বাজারে যাইতাম দাদা ভাড়া করে দিত, ফ্যান চালা দিব, গরম আমারও লাগতেছে কিন্তু গরম লাগতেছে না, ফ্যান চালাই। কথা মনোযোগ দাও, ফোকাস আমার দিকে থাকো। তাহলে যেই 1000 টাকা দিয়ে 10 বছর আগে 10 কেজি গরুর মাংস পাওয়া যেত, সেই 1000 টাকা দিয়ে বর্তমানে গরুর মাংস পাওয়া যায় কয় কেজি? নোট কিন্তু একটাই, 1000 টাকার নোট আগেও যেটা ছিল, 1000 টাকার নোট এখনো কি সেটাই আছে। কিন্তু এই 1000 টাকার নোটের যে মূল্য ওইটা কিন্তু কমে গেছে না? কিভাবে কমে গেছে খেয়াল করো। যে 1000 টাকা দিয়ে আমি 10 কেজি গরুর মাংস পাইতাম, সেই 1000 টাকা দিয়ে বর্তমানে গরুর মাংস পাচ্ছি কয় কেজি? 1 কেজি। তুমি চিন্তা করো, নোট সেম কিন্তু এর মূল্য কমে গেছে না? মূল্য কেমনে কমে গেছে? 10 কেজি গরুর মাংস সমান এখন হয়ে গেছে 1 কেজি গরুর মাংস। যেখানে 10 কেজি পাইতাম এখানে পাচ্ছি কয় কেজি? 1 কেজি। এটা কত কেজি কম? 9 কেজি কম না? এই 9 কেজি মূল্য কি গেছে? কমে গেছে। নোট কিন্তু সেম কিন্তু মূল্য কি গেছে? কমে গেছে। তার মানে বোঝা গেছে সময়ের সাথে সাথে অর্থের কি যায়? মূল্য কমে যায়, আবার বেড়েও কি যায়। মূল্য বাড়তেও পারে কমতেও পারে। এখন এই বাড়া আর কমাকে আমরা মূলত এই অধ্যায় হিসাব করব। কিভাবে সময়ের সাথে সাথে অর্থের মূল্য বাড়ে এবং কিভাবে সময়ের সাথে সাথে অর্থের মূল্য কমে সেই হিসাবটা আমরা আজকে ক্লাসে কি করব। এই অধ্যায়ে বেশি অঙ্ক নাই, 4-5টা অঙ্ক আছে এবং পরীক্ষায় তোমাদের অঙ্ক 100% কি আসবে? কমন আসবে এবং তোমরা সবাই এই অঙ্ক আনসার করতে পারবা যদি আজকের প্রথম ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারো। আজকে কিন্তু প্রথম ক্লাস, যে কোনো অধ্যায়ের প্রথম ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? চলো আমরা শুরু করি। এই অধ্যায়ের মধ্যে কি কি অঙ্ক আছে? একেবারে প্রথম অঙ্কের নাম হচ্ছে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কের নাম হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য। এই পাশে মেয়েরা বোর্ড দেখতে না পারলে দয়া করে কিছু চলে আসে। বর্তমান মূল্য, এই বর্তমান মূল্যের একটা ইংরেজি নাম আছে। ইংরেজি নাম হচ্ছে কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য মানে বুঝি তো, এখন যে টাকার দাম আছে এটা কি মূল্য? বর্তমান। মানে আমার টাকার বর্তমান দাম কত, এটা হচ্ছে কি মূল্য? বর্তমান মূল্য। তো বর্তমান মূল্যের সূত্রটা কি? বর্তমান মূল্য তোমাকে বের করতে হলে তুমি কি লিখবা? প্রথমে লিখতে হবে পিভি। কি লিখতে হবে? পিভি। পিভির মান কি? পিভি সমান কি হবে? পিভি সমান হবে FB ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার কত? n। এটা কার সূত্র? বর্তমান মূল্যের সূত্র। এরপরে আসবে হচ্ছে 2 নম্বর সূত্র আসবে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। কি মূল্য? ভবিষ্যৎ মূল্য, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। কি বলে? ফিউচার টেন্স ভ্যালু। টেন্স করতে করতে টেন্স চলে গেছে। তো ভবিষ্যৎ মূল্যটা কিভাবে প্রকাশ করে? FB। কি প্রকাশ করে? FB সমান PV ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার কত? n। একটা লিখলাম কি মূল্য? বর্তমান মূল্য। আর একটা কি লিখলাম? ভবিষ্যৎ। তোমাদের পরীক্ষা বের করতে বলবে বর্তমান মূল্য বের করো, ভবিষ্যৎ মূল্য। এই সূত্রগুলো তখন ব্যবহার করতে হবে। তারপরে আসো আরেকটা অঙ্ক আছে, নাম হচ্ছে প্রকৃত সুদের হার। ইংলিশে বলা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, সংখ্যায় বলে
ই এ আর কি বলে ই এ আর আমি লিখব হচ্ছে ই এ আর এর সূত্র হচ্ছে 1 প্লাস আই ডিভাইড বাই m টু দি পাওয়ার m মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়া গুণন কত 100 এই একটা সূত্র আর একটা সূত্র আছে এটার নাম হচ্ছে সুদের হার কি হার সমান আই সমান কি 72 ডিভাইড বাই কত m আমি বোর্ডে যে সূত্রগুলো লিখছি এই চারটা সূত্রের পাশাপাশি আরো দুই একটা সূত্র আছে যেগুলো একেবারে কম কি ব্যবহার কম যেমন আমার কাছে একটা টেস্ট পেপার আছে আমি কিন্তু টেস্ট পেপার পুরো বইটা একটু আগে টেস্ট পেপারে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো খুঁজে দেখলাম যে সবচেয়ে বেশি অঙ্কগুলো আছে এগুলাই আর দুইটা সূত্র আছে এটা আমি ব্যাখ্যা একটু পরে করতেছি আগে বোর্ডের সূত্রগুলো বুঝাই দিতে আমাদের বোর্ডে যে সূত্রগুলো আমি লিখছি এই 1 এবং কত 2 3 4 আলাদা ক্যাটাগরি 1 2 এক ক্যাটাগরি এক ক্যাটা অর্থের সময় মূল্য হিসাব করা হয় দুই পদ্ধতি একটা হলো সরল সুদ একটা হলো চক্রবৃদ্ধি সুদ বুঝো এটার মধ্যে কিন্তু পুরো অধ্যায় সরল সুদ মানে হচ্ছে 1 লাখ টাকার 10% মানে কয় টাকা 10,000 টাকা আমি তোমাকে 1 লাখ টাকা ঋণ দিলাম তুমি আমাকে 10% কি দিবা লাভ দিবা এক বছর পরে তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা 10% 10,000 টাকাই নিব এটা সরল সুদ এখানে কোনো সুদ বাড়বেও না কমবেও না কিন্তু আমি তোমাকে 1 লাখ টাকা 10% সুদ দিলাম তো শর্ত হলো প্রতি 3 মাস অন্তর তুমি আমাকে ইন্টারেস্ট দিতে হবে এবং ওই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট দিতে সুদের টাকার উপরে সুদ দেওয়াকে বলে চক্রবৃদ্ধি সুদ বুঝতে পারছো কিনা সুদের টাকার উপরে সুদ দেওয়াকে বলে চক্রবৃদ্ধি সুদ বোর্ডে যে সূত্রগুলো আমি লিখছি এগুলো হলো চক্রবৃদ্ধি সুদ কি সুদ চক্রবৃদ্ধি সুদ কিন্তু কি হয় সুদের টাকার উপরে সুদ দিতে হয় আর সরল সুদে যেটা প্রথমে নির্ধারণ করা হয়েছে ওইটাই দিতে হবে কোনো পরিবর্তন করার দরকার নাই এখন আসো বর্তমান মূল্যের মধ্যে এগুলো কি বোঝায় এফডি মানে পিভি মানে পি তে প্রেজেন্ট পি তে ভ্যালু প্রেজেন্ট এফডি মানে ফিউচার ভ্যালু 1 প্লাস আই মানে হচ্ছে সুদের হার কিসের হার আই মানে হচ্ছে কি সুদের হার প্রশ্নের মধ্যে তোমাকে সুদের হার কি দিবে দিয়ে দিবে n মানে হচ্ছে সময় n মানে কি সময় বর্তমান মূল্য বের করতে গেলে কার মান লাগবে ভবিষ্যৎ মূল্যের মান লাগবে সুদের হার লাগবে সময় লাগবে যেগুলো প্রশ্নে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে শুধু সূত্র লিখবো মানগুলো বসাবো অঙ্ক হয়ে যাবে 2 নাম্বার ভবিষ্যৎ মূল্য এই সূত্রের সেম এফ পিভি মানে কি বর্তমান মূল্য তার মানে ভবিষ্যৎ মূল্য বের করতে হলে বর্তমান মূল্যের কি লাগবে মান লাগবে আর আই এবং n তো আগে থেকে আমরা জানি আই মানে সুদের হার n মানে কি সময় এবার চেক করছে 3 নাম্বার সূত্র এটা প্রকৃত সুদের হার ইংলিশে বলে এফেক্টিভ অ্যানুয়াল রেট সংখ্যায় বলে ইএআর ইএআর এর সূত্রটা কি 1 প্লাস আই ডিভাইড বাই m টু দি পাওয়ার m মাইনাস 1 এগুলোর মান যেটা বের হবে তাকে কত দ্বারা গুণ করতে হবে 100 দ্বারা প্রশ্ন হতে পারে স্যার আই মানে কি m মানে কি বুঝো আই মানে সুদের হার তোমরা অলরেডি সবাই জানো m মানে কি m মানে হচ্ছে বুঝো m মানে হচ্ছে বছরে কতবার সুদ দিবে এক বছরে তোমাকে কতবার কি দিবে সুদ দিবে বুঝো অনেক অঙ্কের মধ্যে দেখবা বছরে তোমাকে 3 বার 4 বার 6 বার প্রতি মাসে মাসে তোমাকে কি করতে হবে মুনাফা দিতে পারে এখন স্যার এগুলা কি প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই প্রশ্নে এগুলা দেওয়া থাকবে লাস্ট ওয়ান শুধু সুদের হার একজন লোকে 1 লাখ টাকা নিছে এই 1 লাখ টাকা নিয়ে সে আবার তাকে ফেরত দিছে 1,20,000 টাকা আমার প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকা 1,20,000 টাকা তো হয়ে গেছে কেমনে হয়েছে মাঝখানে কি হয়েছে মাঝখানে নিশ্চয়ই পার্সেন্ট বাড়ছে সুদ বাড়ছে ঠিক আছে না এখন তোমাকে সুদের মান বের করা মানে কার মান বের করা আই এর মান বের করা তোমাকে আই এর মান বের করতে হবে সরাসরি বলবো যে আই এর মান বের করা সুদের মান বের করা সূত্র হচ্ছে কি 72 কি দ্বারা ভাগ করতে হবে n মানে বছর n মানে কি এবার আসো মোটামুটি তো বললাম 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র নিয়ে আমাদের এখন কোনো কাজ নাই এটা কোনো 3 এবং 4 নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে কত নিয়ে এক আর কত নিয়ে 2 নাম্বার একটু বড় দিয়ে খেয়াল করো মনোযোগ সহকারে এই সূত্রটা আমি অন্যরকম করে লিখলাম কি লিখলাম FD 1 প্লাস I ডিভাইড বাই m ইনটু খেয়াল করে দেখছো সেম সূত্র I কে m দ্বারা ভাগ দিলাম n কে m দ্বারা কি দিলাম গুণ স্যার এটা আবার কি এটা কখন লিখব সূত্র সেম বর্তমান মূল্য বের করতে হবে মাঝে মধ্যে I কে m দ্বারা ভাগ করতে হবে n কে m দ্বারা গুণ করতে হবে স্যার কখন করতে হবে
কখন করবে, ঠিক না? আমি উদাহরণ দিচ্ছি কখন করবা। বললাম যে আমি সেম কথা বলতেছি, আমি একজনকে 1 লাখ টাকা ঋণ দিলাম, 10% ইন্টারেস্ট। কয় পার্সেন্ট ইন্টারেস্ট? 1 বছরের জন্য। কয় বছরের জন্য? 1 বছরের জন্য। খেয়াল করো, আমি কিন্তু বলছি আমি মিস্টার রহিমকে 1 লাখ টাকা বার্ষিক 10%, কত বলতাম? বার্ষিক 10% হারে ঋণ দিলাম। বার্ষিক নামে একটা কথা উল্লেখ করছি না? বার্ষিক মানে কয় বছর? 1 বছর। এই 1 কে মূলত বলে এম এর মান। কার মান বলে? এম এর মান বলে কাকে? এই 1 কে বলে এম এর মান। এবার দেখো আমি আবার সেম কথা বলি, মিস্টার রহিমকে 1 লাখ টাকা অর্ধবার্ষিক অর্ধবার্ষিক 10% সুদে ঋণ দেওয়া হলো। অর্ধবার্ষিক মানে বছরে কয়বার? অর্ধবার্ষিক মানে বছরে কয়বার করতে হবে? 2 বার। এখানে এম এর মান কত? 2। এম এর মান কত? বছরকে যত ভাগ করা হবে ওইটাই কার মান? এম এর। আবার বলি, মিস্টার রহিমকে 1 লাখ টাকা ত্রৈমাসিক হারে ত্রৈমাসিক ভাবে 10% কি দেওয়া হলো? ঋণ দেওয়া হলো। কয় মাসিক বললাম? ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর। কবার অন্তর অন্তর? 3 মাস। ত্রৈমাসিক মানে কবার অন্তর অন্তর? 3 মাস। তো 3 মাস অন্তর অন্তর মানে হচ্ছে বছরে কবার দিলে? 4 বার। 3 মাস অন্তর অন্তর বছরে 4 বার না? 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয় না? তাহলে এখানে এম এর মান কত হবে? 4। কত হবে? 4। এবার আসো, সেই মিস্টার রহিমকে মাসিক 12% হারে অথবা মাসিক 10% হারে। তো মাসিক 10% মানে মাস, প্রত্যেক মাস। 1 বছর কত মাস? 12 মাস না? তাহলে এখানে এম এর মান কত? 12। তাহলে আমরা এম এর মান কেমনে বুঝবো? আমি বোর্ডে লিখে দিচ্ছি একপাশে, এম এর মান আমরা কেমনে বুঝবো। দেখো কি লেখা থাকলে আমরা এম এর মান বুঝবো, ঠিক না? বোর্ডের দিকে দেখো, প্রথমে লেখা থাকবে বার্ষিক। কি লেখা থাকলে? বার্ষিক লেখা থাকলে এম এর মান কত হবে? 1। কত হবে? 1। অর্ধবার্ষিক থাকলে 2। কত? 2। তারপরে ত্রৈমাসিক থাকলে 3। কত? 3। ত্রৈমাসিক থাকলে কত? 3। 3 নাকি 4? 4। ত্রৈমাসিক থাকলে 4। কেন 4? কারণ ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর। 3 মাস অন্তর অন্তর মানে বছরে কবার? 4 বার না হয়? আর যদি শুধু লেখা থাকে মাসিক, কত হবে? 12 বার। আমরা কি তোমাদেরকে বুঝাতে পারছি? এবার বলো, যখন বার্ষিক লেখা থাকবে এম এর মান কত? 1। এম এর মান কত? তো এখানে 1 লেখা লিখলো কি না লিখলো কি? এম এর মান 1 লিখলো কি না লিখলো কি? অঙ্কে কোনো পরিবর্তন হবে না। তার মানে কোনো অঙ্কে যদি বার্ষিক লেখা থাকে আমরা সেখানে এম এর মান 1 লিখবো না। বাট অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক যখন লেখা থাকবে তখন আমরা সূত্র চেঞ্জ করে কি দিব? তখন আমরা প্রত্যেক আই এর নিচে দিব এম, আর এন এর সাথে এন কি দিব? গুণ দিব। কখন দিব বলে দিছি না? কখন দিব? যখন অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক কথাটা কি থাকবে? লেখা থাকবে। আরেকটা কথা লেখা থাকতে পারে, সেটা হচ্ছে সাপ্তাহিক। কি লেখা থাকতে পারে? সাপ্তাহিক। তো সাপ্তাহিক মানে এক বছরে কয় সপ্তাহ? 52। কত সপ্তাহ? 1 বছরে 52 সপ্তাহ না? 52 সপ্তাহ। তখন এম এর মান কত হবে? 52। কত হবে? এই শুধুমাত্র বর্তমান ভবিষ্যৎ মূল্যে যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই পরিবর্তনটাই হবে। বার্ষিক কথাটার জায়গায় অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এবং সাপ্তাহিক এই কথাটাই লেখা থাকতে পারে। আর বাকি যা তুমি দেখতেছো এখানে, এই বাকি যে লেখাগুলো তুমি দেখতেছো এই লেখাগুলো কি থাকবে? সেম। মানে কি? এই এফ বি সেম থাকবে, আই 1 এবং আই গুলো ঠিক থাকবে। শুধু মাঝে মধ্যে কি আসবে? আই এর নিচে এম আসবে, এন এর সাথে এম গুণ হবে। কখন হবে? যখন অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এবং কি থাকবে? সাপ্তাহিক লেখা থাকবে। তখনই সূত্র এইটা না হয় কোনটা হবে? এইটা হবে। কোনটা হবে? এইটা হবে। আর এইটা কেমন হবে? সেম। এটাও সেম। PV ইনটু 1i ডিভাইড বাই m, n ইনটু কত? n। i এর সাথে m ভাগ n এর সাথে m কি হবে? গুণ হবে। যদি তোমরা আমি এখন বোর্ডে যা দেখাচ্ছি যদি তুমি এগুলা সূত্রগুলো মনে রেখে বুঝতে পারো, আজকের ক্লাসে আমি যা দেখাচ্ছি, যা বুঝাইছি, পুরো ক্লাস না, মনে করো এই ক্লাসে 70% তুমি যদি বুঝো, মনে রাখতে পারো, ধীরে ধীরে অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমার 70% 100% এর মধ্যে চলে যাবে। এক ক্লাসে তুমি সব বুঝবা না, এক ক্লাসে সব বুঝলেও মনেও থাকবে, বাট ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। তবে এই 4টা সূত্র ছাড়া তুমি অধ্যায়ের অঙ্ক সহজে করতে পারবা না। এবার আসো শেষ একটা সূত্র বলি, যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে না কিন্তু আসতেও পারে। এটা হচ্ছে সরল সুদ। কি সুদ? আমি এখান থেকে দেখি একটু। সরল সুদের ভবিষ্যৎ মূল্য। কি মূল্য? সরল সুদের কি মূল্য? ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্য মানে কি দ্বারা প্রকাশ করব? এফ বি।
পিভি ইনটু পি ইনটু আই ইনটু এন। ওটার দিকে দেখো, সরল সুদ মানে বুঝছো তো, বছরে সে শুধু একবারই কি দিবে, ইন্টারেস্ট দিবে, মানে যেটা আগে থেকে ঠিক করা ছিল ওইটাই দিবে, ওইটাই দিবে, সে এটার বেশি দিবে না। যেমন ব্যাংক থেকে সাধারণত আমরা লোন দিলে কিন্তু সরল সুদে লোন নিই, যে 1 লাখ টাকা লোন নিছি, টাকা আমি 1 লাখ টাকা 10% 10,000 টাকা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো মানে হিডেন কোনো কিছু আর নাই। কিন্তু অনেক ব্যাংক আছে, অনেক এনজিও প্রতিষ্ঠান আছে যেখানে তোমাকে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট কি করতে হয়, দিতে হয়। মূলত এটা ছিল আগের কালে, তোমরা শুনে থাকবা যে গ্রামীণ মহাজন বুঝছো তো, যাদের কাছে অনেক অর্থ ছিল আগে, অনেক আগে, আরো মনে করো 30, 40, 50 বছর আগে গ্রামের কৃষকদের কাছে অনেক অর্থ ছিল। ওরা কি করতো, যারা গরিব ছিল ওদেরকে ওরা লোন দিত, টাকা দিত। টাকা দিলে কি হতো, বলতো যে তুমি আমাকে লোন দিছি, তুমি আমাকে লোনের জন্য প্রতি মাসে মাসে আমাকে কি দিবা, ইন্টারেস্ট দিবা। মূল টাকা দিবা হলে 1 বছর পরে, কিন্তু প্রত্যেক মাসে আমাকে ওই টাকার উপরে যে ইন্টারেস্টটা আসবে, ইন্টারেস্ট প্রত্যেক মাসে আমার ঘরে পৌঁছায় দিবা। মনে করো তুমি লোন নিছো মনে করো 1000 টাকা, 1000 টাকার জন্য 1 বছরে তুমি তারা দিয়া মনে করো 100 টাকা দিবা, ঠিক আছে? তাহলে 100 টাকা দিলে প্রত্যেক মাসে মনে করো টাকা পড়ে, মনে করো প্রত্যেক মাসে তারা ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল 10 টাকা। কিন্তু তুমি 1 মাসে, প্রথম মাসে মনে করো তাকে তুমি 10 টাকা দিতে পারো নাই, তাহলে সে কি করবে জানো, ওই 10 টাকা 1000 টাকার সাথে কি করে দিবে, যোগ করে দিবে। 1000 যোগ 10 সমান 1010 টাকা। এতক্ষণ তুমি নিছো কয় টাকা, 1000 টাকা, এখন হয়ে গেছে 1000 কত টাকা, 10 টাকা। তো 1000 টাকার উপরে যদি ইন্টারেস্ট 100 টাকা আসে, 1010 টাকার উপরে সুদ বাড়বে না কমবে, বাড়বে না? এটাই কি বলে চক্রবৃদ্ধি সুদ। মানে তুমি যদি কোনো মাসে যদি ইন্টারেস্টের টাকা দিতে না পারো, ওই ইন্টারেস্টের টাকা কার সাথে যোগ হবে, মূলধনের সাথে কি হবে, যোগ। যখন মূলধন বেড়ে যাবে তখন ইন্টারেস্ট কি যাবে, বেড়ে। এইভাবেই মূলত চক্রবৃদ্ধি সুদের ব্যবসাটা আগে ছিল, গ্রামীণ মহাজন ছিল। এই জন্য আগে কি হতো, তুমি কারো কাছ থেকে লোন নিছো 1 লাখ টাকা, বাট তুমি তারে ইন্টারেস্ট দিতে 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 এমন অবস্থা তুমি ইন্টারেস্ট দিয়ে 2 লাখ টাকা, কত টাকা ইন্টারেস্ট দিছো, 2 লাখ টাকা তাকে তুমি ইন্টারেস্ট দিয়ে দিছো, বাট তোমার এখনো মূলধন কি হয় নাই, শেষ হয়, মানে মূলধন শেষ হয় না, শুধু তাহলে সুদের টাকাই দিতেছো। এরকম আগে ছিল। এটাকে বলে গ্রামীণ মহাজনরা এগুলো আয় করতো, তবে এগুলো এখন আর কি নাই। এখন এগুলো কে করে, কিছু কিছু এনজিও প্রতিষ্ঠান আছে তারা এগুলো করে, যে তুমি 1 লাখ টাকা লোন নিছো, 20,000 টাকা দেওয়ার কথা, 1000 টাকা দেওয়ার কথা, তুমি দেখবা যে কোনো 1 মাসে টাকা দিতে পারো নাই, পরের মাসে দেখা যাবে তোমার টাকা কি গেছে, বেড়ে। এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আসলে ভালো জিনিস না, এটা সুদের টাকার উপর সুদ কি যায়, বেড়ে যায়। তো আমরা বোর্ডে যা লিখছি এগুলো এখন খাতায় লিখবো, এবং আমরা আজকে প্রত্যেকটা সূত্রের জন্য একটা একটা করে অঙ্ক করবো। আর একটা লাস্ট কথা, সরল সুদ। সরল সুদের কি মূল্য রেখে দিয়েছে, এটা ভবিষ্যৎ মূল্য। কি মূল্য? সূত্রটা দেখো, পিভি ইনটু আই ইনটু এন। দেখো তো এই সূত্রের সাথে এই সূত্রের কোনো মিল আছে, দেখো তো মিল আছে? এটাও ভবিষ্যৎ মূল্য, এটাও ভবিষ্যৎ মূল্য। এটা হলো সরল সুদের ক্ষেত্রে, এটা হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। খেয়াল করে দেখছো, এই সূত্র এবং এই সূত্র কিন্তু আলাদা, এক না। কিন্তু এই সূত্রের মধ্যে p ইনটু i ইনটু n, কিন্তু এখানে লিখতেছি 1 প্লাস i টু দি পাওয়ার কত, n। ভবিষ্যৎ মূল্যের সূত্র কয়টা বললাম আমি, দুইটা। একটা হলো চক্রবৃদ্ধি সুদের জন্য, একটা সরল সুদের জন্য। প্রশ্নে উল্লেখ করা থাকবে সরল সুদ বের করো, এই কথা প্রশ্নে কি উল্লেখ করা থাকবে। তখন তুমি এই সূত্র লিখলে কিন্তু হবে না, তখন এই সূত্রটাই লিখতে হবে। চলো আমরা খাতা সূত্রগুলো লিখি, তারপর আমরা অঙ্কগুলো একটা একটা করে করব।